আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো এই যে লেকচার 5, সর্বশেষ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আর স্থিরতৈতের উপর সিকিউএমসি ক্লাসটা আমি কভার আগে করেছিলাম, আছে ওইটা আমি দিয়ে দিব, কারণ নিজ দায়িত্বে একটু। তো স্থিরতৈতে এটা লেকচার 5, সর্বশেষ লেকচারে এটাতে সবাইকে স্বাগতম। তো চলো, একেবারে সর্বশেষ লেকচার, এরপরে আর থিওরি এর উপর কোনো ক্লাস আসবে না, কারণ এই ক্লাসের মাধ্যমে সব কিছু শেষ করে দেওয়া হবে। তো আমরা কথা না বাড়িয়ে একটু ক্লাসটা শুরু করছি। ধারকের শ্রেণী এবং সমান্তরাল সংযোগ। গত ক্লাসে আমরা ধারক সম্পর্কে পড়ছি। ধারকের সঞ্চয় শক্তি, ধারকের একক, একক আয়তনে সঞ্চয় শক্তি, এই ব্যাপারগুলো পড়ছি। ধারক দেখতে কি রকম হয় এটা কি দেখিয়েছিলাম? দেখাই নাই অবশ্য। ধারকটা এইরকম হয়ে থাকে যে আমাদের এইরকম, এই এক একটা, এগুলো হচ্ছে ধারকের সাইন, এটা হচ্ছে ধারকের চিহ্ন। তো আমরা রোধ নিয়ে অনেক ব্যাপার জানছি, সমান্তরাল সংযোগ ধারকের ক্ষেত্রেও সেম ব্যাপারগুলো আছে, যে ধারকেরও শ্রেণী সংযোগ আছে এবং ধারকেরও সমান্তরাল সংযোগ আছে। তবে আমি ধারক বলো বা রোধ বলো, এই দুইটা বেসিক কনসেপ্ট জানার আগে একটা জিনিস সম্পর্কে জানার আগে, সেটা হচ্ছে কি সম্পর্কে আমরা এখন জানবো, সেটা হচ্ছে নোড। নোড মানে কি বোঝায়? যেমন ধরো, এটা আমার কাছে একটা তার আছে, এই তারের এই প্রান্তের নাম দেওয়া হলো এ। এখন এই টোটাল তারের মধ্যে মাঝখানে কোনো এলিমেন্ট যদি না আসে, কথাটা আবার বলি, এই টোটাল তারের মধ্যে মাঝখানে এখন যদি কোনো এলিমেন্ট না আসে, তাহলে এই তারের অপপ্রান্ত এ হবে। ওকে, এখন যদি ধরো এখানে একটা এ প্রান্তে এখানে একটা তার আছে, এখন মাঝখানে একটা এলিমেন্ট, যেমন একটা রোদ দিয়ে দিলাম, তাহলে এই প্রান্ত আর এ থাকবে না, এটা বি হয়ে যাবে। এই কনসেপ্টটাকেই বলা হয় নোড। নোড বলতে কি বোঝানো হয়? নোড ইজিলি বোঝানো হয় কানেকশন পয়েন্ট। ইজিলি যদি বলতে চাই, নোড মানে বলা হয় কানেকশন পয়েন্ট, যে পয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি আমাদের কানেক্ট হচ্ছে তারগুলো। তো এটাই হচ্ছে নোডের কনসেপ্ট। এখন ধারকের ক্ষেত্রে আমরা কেন এটা বললাম, তো শ্রেণী সংযোগটা প্রথমত যদি দেখি, দেখি প্রথমত আমি এখানে শ্রেণী সংযোগটা দেখি। তো শ্রেণী সংযোগ বলতে কি বোঝায়? শ্রেণী বলতে আমরা খুব ভালোভাবেই জানি, একটার পর আর একটা এভাবে সিরিয়ালি থাকে, রাইট? তো আমি এটা যে একটু ড্র করি, আমি ধরলাম তিনটা ধারক আছে, এটা ধারকের সাইন, আর আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। তাই আমি বললাম এটা হচ্ছে C1, তারপর এইটা হচ্ছে C2, এইটা হচ্ছে C3, এইটা হচ্ছে তিনটা ধারক, এবং এখানে এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা V ভোল্টেজ বিশিষ্ট একটা ব্যাটারি কানেক্ট করে দেওয়া হলো। এখন ধরো যে আমার এইখান থেকে এই প্রান্ত হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে এ কালার, তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ, এবং এইখানে যদি এখন আমি পয়েন্টটা চিন্তা করি, মাঝখানে কোনো এলিমেন্ট আসে নাই, তাই এ পয়েন্টটাও এ। আবার যদি এই পয়েন্টটা চিন্তা করি, মাঝখানে কোনো এলিমেন্ট আসে নাই, এটাও এ, এবং এতটুকু পর্যন্ত এই থাকবে। এখন একটা এলিমেন্ট চলে আসছে, এলিমেন্টটা কি? এলিমেন্টটা হচ্ছে ধারক, ধারক চলে আসছে। তাহলে এই প্রান্ত কিন্তু এ থাকবে, এই প্রান্ত কি এ থাকবে? অবশ্যই থাকবে না, এটা হয়ে গেছে এখন বি, এটাও বি, মাঝখানে একটা এলিমেন্ট চলে আসছে, তাহলে এটা সি, তারপর এইটা সি, কারণ কারণ মাঝখানে কোনো এলিমেন্ট নাই। এরপর দেখো এইখানে মাঝখানে এলিমেন্ট চলে আসছে, তাহলে এই প্রান্তটা কিন্তু এখন ডি। তাহলে এখানে অনেকগুলো প্রান্ত আমরা দেখে নিলাম, এ বি সি ডি। মাঝখানে এলিমেন্ট চলে আসার কারণে কি হইল? মাঝখানে এলিমেন্ট চলে আসার কারণে যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে যে এদের পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। এই কনসেপ্টটা হচ্ছে নোডের কনসেপ্ট। এখন কোনো একটা জিনিস, এটা রোধ হতে পারে, ইলেকট্রোমোটিভ ফোর্স হতে পারে, মানে ইএমএফ হতে পারে, কিংবা তুমি চিন্তা করো ধারক বা ক্যাপাসিটর হতে পারে। যাই হোক না কেন, সিরিজে থাকলে কি ব্যাপারটা ঘটে, এটা কি জানে? সিরিজে থাকে যদি এগুলা, তাহলে কি ঘটে আমি বলি।
এই দেখো ভি ভোল্টেজ নিয়ে এটা শুরু হয়েছে, ভি ভোল্টেজ নিয়ে যখন এটা যাবে তখন এই ভি যে টোটাল ভোল্টেজটা আছে এটা ড্রপ হয়ে যাবে বা বিভক্ত হয়ে এই তিনটার মধ্যেই ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে দেখা যাবে যে এ বি এই বিন্দুর মধ্যে V1, বিসি বিন্দুর মধ্যে V2 এবং সিডি বিন্দুর মধ্যে V3, এই তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। তো এই তিনটা ভাগে ওরা ভাগ হয়ে যাবে যদি সিরিজে থাকে। কিন্তু কারেন্টের ব্যাপারটা যদি বলা হয়, আই থিঙ্ক চলতরিৎ নিয়ে তোমাদের বেসিক কনসেপ্টটা একটু 10 থেকে আছে। যখন আমরা কারেন্ট আই নিয়ে বের হই, টোটালটা জুড়ে আই থাকবে। এখন এখানে যতই মাঝখানে এলিমেন্ট থাকুক না কেন, সিরিজে যদি থাকে এই প্রতিটার মধ্যে সেম পরিমাণ কারেন্ট যাবে। তো আই নিয়েই ফিরবে, প্রতিটার মধ্যে আই কারেন্টই যাবে। অর্থাৎ সিরিজে থাকলে ভোল্টেজটা বিভক্ত হয়, কারেন্টটা প্রতিটার মধ্যে সেম পরিমাণ কারেন্টটা ফ্লো হয়। এটাই হচ্ছে মূল কথা। এখন শ্রেণীতে যদি থাকে তাহলে তুল্য ধারকত্বটা বের করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। যদি সিরিজে থাকে আমরা চাচ্ছি কি তুল্য ধারকত্ব বের করতে। আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা প্রথমত এইটা বলতে পারি যে আমাদের টোটাল যে ভোল্টেজ ভি ইকুয়ালস টু আমাদের V1 প্লাস V2 প্লাস V3। তা আমরা যেটা জানি যে Q ইকুয়ালস টু C বাই V, দ্যাট মিনস আমাদের V ইকুয়ালস টু Q ডিভাইড বাই C। ওকে, V ইকুয়ালস টু Q ডিভাইড বাই C। তো এই জিনিসটা একটু বসিয়ে দিব, Q ডিভাইড বাই এখানে Q ডিভাইড বাই C ইকুয়ালস টু Q ডিভাইড বাই C1 প্লাস Q ডিভাইড বাই C2 প্লাস Q ডিভাইড বাই C। এখন প্রশ্ন আসতে পারে এখানে চার্জটা কেন সেম হইলো? চার্জ সেম হওয়ার কারণটা হচ্ছে আমরা জানি I ইকুয়ালস টু Q বাই T। সমপরিমাণ যদি এখানে আমাদের কারেন্টটা ফ্লো হতে হয় অবশ্যই সমপরিমাণ চার্জটা থাকতে হবে। তো এই জন্য এখন দেখো উভয় পক্ষ থেকে এখানে কিউটা কমন নিলে ডাইরেক্টলি করলে উভয় পক্ষ থেকে আমি কিউ কাটা দিছি, তখন আলটিমেটলি আমরা কি পাবো যে আমাদের তুল্য ধারকত্ব 1/C ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। আশা করি বোঝা গেছে। এটা গেল শ্রেণী এর ক্ষেত্রে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এখন তুমি চিন্তা করো সমান্তরালে আছে, কি চিন্তা করতে হবে? প্যারালালি। তো প্যারালালের ব্যাপারটা নেক্সট পেজে একটু দেখি। যে এখন ধরে নাও যে সমান্তরাল, তো সমান্তরালের ব্যাপারটা কি ঘটে ফার্স্টে আমি একটা বলি, যেটা হচ্ছে নোড মানে তুমি বুঝো কানেকশন পয়েন্ট। এটা শ্রেণী নাকি সমান্তরাল এটা বোঝার উপায়টা কি, বা শ্রেণী আমি বলতে চাচ্ছি শ্রেণী বোঝার উপায়টা কি? শ্রেণী বোঝার উপায় হচ্ছে কানেকশন পয়েন্ট বা নোড ডিফারেন্ট থাকবে। যদি ডিফারেন্ট থাকে তাহলে শ্রেণী, আর নোড যদি সেম হয়ে যায় সেটা সমান্তরাল। সেটা আমরা এখন দেখব। তো যেমন আমি একটা সার্কিট ড্র করি, সিম্পল একটা সার্কিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের C1, এটা C2, এটা C3। সিম্পলি একটা ব্যাটারি আমি ভি ভোল্টেজ, এটা প্লাস এটা মাইনাস। এটা যদি আমাদের ভি নিয়ে যায়, ভি নিয়ে গিয়ে এতটুকু পর্যন্ত আসলো। এখন চিন্তা করো এই প্রান্তটা আমি এ বিন্দু বললাম এবং এই প্রান্তটা আমি বি বিন্দু বললাম। একটা জিনিস মাথায় রাখবা, যখন প্যারালাল থাকে তখন তিনটার মধ্যেই ভোল্টেজটা সেম থাকে। ভোল্টেজ সেম থাকার শর্তটা কি? শর্তটা হচ্ছে আমাদের কানেকশন পয়েন্ট সেম থাকতে হবে বা নোড সেম থাকতে হবে। এইখানে তিনটা সার্কিটই এ বি নোডের সাথে কানেক্টেড, মানে তিনটাই যে ক্যাপাসিটর, তিনটাই এখানে C1 C2 C3 তিনটাই যে ক্যাপাসিটর আছে সেটা এ বি নোডের সাথে কানেক্টেড। যদি ভোল্টেজ সেম থাকতে হয় নোড সেম থাকতে হয়, যেহেতু নোড তিনটাই ক্যাপাসিটর তিনটাই একটি নোডের সাথেই কানেক্টেড, তাই ভোল্টেজটাও সেম। মানে এখানেও ভি ভোল্টেজ, এখানেও ভি, এখানেও ভি।
কিন্তু এখন যদি তুমি কারেন্টের ব্যাপারটা নিয়ে তুমি চিন্তা করো, তাহলে এখানে আই পরিমাণ কারেন্ট নিয়ে গেছে, এতের উপর পর্যন্ত আই পরিমাণ আছে, কিন্তু এখন কি হবে, যখন প্যারালাল থাকে তখন কারেন্টটা ডিভাইড হয়ে যায়, তিনটা পথে চলে যাবে, একটা এই পথে, একটা এই পথে এবং একটা এই পথে। এই বরাবর যদি দিই, আমাদের I1 গেছে, এই বরাবর I2 গেছে, এই বরাবর I3 গেছে, এই তিনটা পথে গেছে, তারা গিয়ে আবার এখানে গিয়ে যুক্ত হয়ে আবার আই হিসেবে ফিরে আসবে। ওকে, তো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে কারেন্ট যেটা আছে বা বিদ্যুৎ প্রবাহ, সেটা প্যারালালি থাকলে, সেটা সার্কিট যদি প্যারালাল থাকে, প্যারালাল থাকলে তারা ডিভাইড হয়ে যায়, প্যারালাল থাকলে তারা কি হয়, ডিভাইড হয়ে যায়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আই থিঙ্ক বোঝা গেছে। এখন এরা যদি প্যারালাল ডিভাইড হয়ে যায়, অবশ্যই এদের মধ্যে চার্জ যেটা আছে অবশ্যই সেটাও ডিভাইড হয়ে যাবে। এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, যে টোটাল কারেন্ট আছে আমাদের আই, তো আই গোস টু আমাদের I1 প্লাস I2 প্লাস I3, এটা খুব সহজে আমরা বলতে পারি। এখন এই আই এর পরিবর্তে আমি Q/T দিলাম, গোস টু, যেহেতু I1 I2 I3 তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, এখানে যে চার্জ যেটা আছে সেটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু সময়টা সেম থাকে। তো Q1/T1 প্লাস Q2/T2, সরি সময়টা তো সেম, তো T1 T2 এখানে থাকবে না। তারপর প্লাস Q3/T3, আবার আমি এখানে T3 দিলাম। এখন দেখো, উভয় পক্ষ থেকে টি টি কাটা, এখানে আমি এক লাইন স্কিপ করলাম, টি এখান থেকে কমন নিবা, তারপর উভয় পক্ষ থেকে একটু কেটে দিবা, তাহলে কি থাকলো আমাদের, কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তো এই কিউ এর পরিবর্তে আমি সি ভি বসাবো, কারণ আমরা জানি কিউ ইকুয়ালস টু সি ভি। এখন ভি সব জায়গায় হবে, Q1 এর ক্ষেত্রেও ভি, Q2 এর ক্ষেত্রেও ভি, Q3 এর ক্ষেত্রেও ভি, মানে হচ্ছে আমাদের C1V প্লাস C2V প্লাস C3V। ওকে, এখন ভিটা কেন ডিভাইড হলো না, রিজনটা হচ্ছে প্যারালাল থাকলে, আমি বলছি নোড সেম থাকে, নোড সেম থাকলে ভোল্টেজটা সেম, তো ভি 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 কাটা দাও, তাহলে তুমি যেটা পাবা আলটিমেটলি, যে আমাদের সি গোস টু C1 প্লাস C2 প্লাস সি। তো যদি আমাদের সিরিজে থাকে তাহলে তুল্য ধারকত্ব 1/C গোস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, আর যদি প্যারালাল থাকে C1 প্লাস C2 প্লাস C3। সিম্পল একটা জিনিস, একদম সহজ একটা কনসেপ্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হুইস্টন ব্রিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো সেটা নিয়ে একটু কথা বলতে হবে। হুইস্টন ব্রিজ নিয়ে কথা বলার রিজনটা হচ্ছে, এটা মূলত চলতরিতের একটা টপিক, বাট এখানে হুইস্টন ব্রিজটা বলার কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রে বা ধারকত্ব বা ধারকের ক্ষেত্রে কিন্তু হুইস্টন ব্রিজটা থাকতে পারে, জাস্ট এটা রোধের ক্ষেত্রেই থাকে না। হুইস্টন ব্রিজ জিনিসটা কি, হুইস্টন ব্রিজ এই চিত্রটার মাধ্যমে বুঝতে পারো। হুইস্টন ব্রিজটা হচ্ছে সিম্পল, এইরকম একটা আমাদের কি থাকে, এরা আড়াআড়ি, এইভাবে আড়াআড়ি, আমি রোদ দিয়ে যদি বুঝো, এরকম ভাবে এরা আড়াআড়ি ভাবে থাকে, যেটা আমি চারটা বিন্দু বলতে পারি। সিম্পলি আমরা পি কিউ আর এস এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি এই রোধগুলাকে, এটা পি, এটা কিউ, এটা আর এস, রোধগুলাকে, আর প্রান্ত বিন্দুগুলোকে এ বি সি ডি এইভাবে আমরা ভাগ করতে পারি। তো এখানে যে ব্যাপারটা ঘটে, মাঝখান দিয়ে একটা গ্যালভানোমিটার চলে যায়, মাঝখান দিয়ে একটা গ্যালভানোমিটার যায়। তো এটা নিয়ে ডিটেলস জানতে হবে না তোমাকে, আহামরি কিছু জানতে হবে না। তারপর এইখানে দেখো একটা ব্যাটারি কানেক্ট করে দিচ্ছে, আমি ধরলাম যে একটা ভি ভোল্টেজ, এটা ব্যাটারি, তো R1 R2 R3 R4 এইগুলা দেয়া আছে। তো তোমাকে আহামরি কোনো কিছু জানতে হবে না, জাস্ট এতটুকু মাথায় রাখো, যদি কখনো বলে হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় আছে, হুইস্টন ব্রিজ যদি সাম্যাবস্থায় থাকে, এটা যদি আমি সুন্দরভাবে দেখি, সাম্যাবস্থায়, হুইস্টন ব্রিজ যদি আমাদের সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকলে কি হবে, উপরের যেইগুলা, যে রোধগুলো আছে ওইগুলোর অনুপাত R3
ডিভাইড বাই আর এক্স ইকুয়ালস টু নিচে যেগুলো আছে এগুলা অ্যাকচুয়ালি আমাদের উপরে, এগুলো নিচে, এটা অ্যাকচুয়ালি বাঁকা করে আঁকা হয়েছে। r3 বাই আর এক্স ইকুয়ালস টু r1 ডিভাইড বাই r2, মানে এই অনুপাতটা সমান হবে। যদি বলা হয় হুইস্টন ব্রিজের সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা বলতে বোঝানো হয় উপরে এবং নিচে যে আমাদের তুল্য রোধ মিলে একটা ব্যালেন্স অবস্থা তৈরি করছে। তো এই ব্যালেন্স অবস্থা তৈরি হলে উপরের যে রোধগুলো অনুপাত ডিভাইড বাই ইকুয়ালস টু নিচের রোধগুলো অনুপাত, এই দুটো অনুপাত সমান হয়ে যাবে। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের মূল কথা। এর বেশি তোমাকে জানতে হবে না আপাতত, আমি পরে জানাবো যা দরকার, সেটা চল তড়িৎ অধ্যায়ে বুঝাবো, জানাবো। ওকে, তো এটা মাথায় রাখলেই চলবে। এটা এক্সট্রা আছে। একটু মনোযোগ দিবা। আশা করি আর জানা লাগবে না, এটা খালি বই, কিছুই নেই। তিনটা ধারকের ধারকত্ব এত 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 দেয়া আছে, এদের দ্বিতীয় এবং তৃতীয়টিকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করা হলো। তুল্য ধারকত্ব নির্ণয় করো। এদের দ্বিতীয় এবং তৃতীয়টিকে শ্রেণীবদ্ধভাবে সাজানো হয়েছে। তো আমি যদি সেটা একটু দেখি, ড্র করি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের 3 মাইক্রোফেরাড, তৃতীয়টা হচ্ছে 1 মাইক্রোফেরাড। এইটার সাথে আমরা কি করছি, 3 নাম্বার 3 মাইক্রোফেরাড যেটা আছে সেটা সমান্তরালে যুক্ত করছি। তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। প্রথমত এটা সিরিজের জন্য যেটা আছে সেটা বের করতে হবে। তো আমরা সেটাকে যদি সিএস বলি, তো সিরিজে থাকলে আমরা 1/c দিয়ে করি। সিরিজ থাকলে কমনলি আমরা কিভাবে করি, 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2, একটা শর্টকাট শিখাই। সিরিজে থাকলে শর্টকাটটা হচ্ছে সিএস ইকুয়ালস টু উপরে এই ধারক দুইটা গুণফল 3 ইন্টু 1 ডিভাইড বাই নিচে যোগফল 3 প্লাস 1, তো আসলো কি 3/4 এত মাইক্রোফেরাড। এটা আনসারটা মাইক্রোফেরাডে তখন আসবে। তো সিপি এটা হচ্ছে টোটালি ইকুইভ্যালেন্ট যেটা। তো এটার পরিবর্তে এখন যদি একটা তুমি করো, সেটা হচ্ছে এখন আমাদের এখানে 3/4 মাইক্রোফেরাডে একটা ক্যাপাসিটর আছে, তো সেটার সাথে তুল্য মানে সমান্তরাল একটা আছে 3 মাইক্রোফেরাডের একটা। তো 3/4 প্লাস 3 আসবে কি, আমাদের আসবে একটু যদি আমরা ক্যালকুলেশন করি, 3 প্লাস 12 ডিভাইড বাই 3। তো 12 প্লাস 3 ইট মিনস 15, 15/3 5 মাইক্রোফেরাড, এটা হচ্ছে আনসার। এবং মাইক্রোফেরাডকে ফেরাডে নেওয়ার জন্য 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। এগুলো সম্পর্কে আমি বলছিলাম। এরপর আমরা যাই, প্রমাণ করো যে সমান ধারকত্বে দুটি ধারকের সমান্তরাল সংযোগে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সংযোগে থাকাকালীন ধারকত্ব 4 গুণ। এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে পারি আমরা একটু চেষ্টা করি, দেখি করা যায় কিনা। দেখো, প্রথমত দুটি ধারক, সমান ধারকত্বে দুটি ধারক। আমি ধরে নিলাম যে দুইটা ধারক আছে, তাদের ধারকত্ব যথাক্রমে C1, C2 এবং এই দুইটা সমান সমান C হবে। তো বলছে যে দুটি ধারকের সমান্তরাল সংযোগে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সংযোগে থাকাকালীন ধারকত্বের 4 গুণ। তো আমি সমানভাবে যদি থাকে যে তাহলে আমি সিপি যদি বের করি ফার্স্ট, তো C1 প্লাস C2, তো C1 প্লাস C2 মানে C প্লাস C, কারণ দুইটা ধারকত্বই সমান, তাহলে এটা আসলো 2C। এখন যদি আমরা সিজেডটা বের করি, সিজেডটা আমরা ওইটা শর্টকাট দিয়ে বের করবো, যে C1 টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2, তাহলে C ইন্টু C ডিভাইড বাই C প্লাস C, তো C স্কোয়ার ডিভাইড বাই 2C। তো CC একটা করে যদি আমরা কাটা দেই তাহলে আমরা কি পাচ্ছি, যে CS ইকুয়ালস টু C/2।
এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম এবং এইটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন বলছে যে সমান্তরাল সংযোগে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সংযোগে থাকাকালীন ধারকত্বের 4 গুণ। 4 গুণ এটা প্রমাণ করতে হবে। মানে প্যারালালি যদি থাকে তাহলে আমার ধারকত্বটা বেড়ে যাচ্ছে, সেটা প্রমাণ করতে হবে। আমি একটা কাজ করলাম, আমার একটা বুদ্ধি মাথায় আসলো, সেটা হচ্ছে আমি 1 নম্বর সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে ফেললাম। এটা যদি ভাগ করা হয় আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সিপি ডিভাইড বাই সিএস ইকুয়ালস টু 2c ডিভাইড বাই সি বাই 2। তো সি সি কাটা গেল, তাহলে আমরা এখন কি থাকলো যে সিপি ডিভাইড বাই সিএস ইকুয়ালস টু 4। তাহলে আমরা বলতে পারি যে সিপি ইকুয়ালস টু 4 ইন্টু সিএস। এটা কিন্তু প্রুফ হয়ে গেল, প্রুফড। আমাদের প্রমাণের বিষয়টা ছিল যে প্যারালালি যদি থাকে সেই প্যারালালটা সিরিজে থাকা ধারকত্বের 4 গুণ। দেখো সিরিজের সাথে 4 গুণ করলে আমরা প্যারালালের ধারকত্বটা পাচ্ছি। তো প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো। দুটি ধারককে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব 5 ফ্যারাড এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব 1.2 ফ্যারাড। ধারক দুটি ধারকত্ব নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ। আমি ধারকত্ব বললাম যে ধারকত্ব C1 আর C2 আছে। এখন যদি আমি শ্রেণীতে সংযুক্ত করি, ফার্স্ট সমান্তরালে ব্যাপারটা বের করি। সমান্তরালে যদি যুক্ত করা হয় 5 ফ্যারাড হয়, তাহলে সমান্তরালে থাকলে কি হয়? যোগ হয়। তো C1 প্লাস C2 এটা হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর বলছে শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব 1.2 ফ্যারাড হয়, তাহলে আমরা বলতে পারি C1 ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2 এটা সমান সমান কি হচ্ছে 1.2 ফ্যারাড। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমি 1 নম্বর সমীকরণ যেটা আছে এই 1 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে আমাদের C2 ইকুয়ালস টু 5 মাইনাস C1। তো এই মানটা এটা আমি 3 নম্বর সমীকরণ দিয়ে এটা আমি 2 এ বসিয়ে ফেলবো। এটা 2 এ বসানো হয় আমরা কি বলতে পারি যে C1 প্লাস 5 ইন্টু 5 minus C1 divided by 5 minus C1 plus 5 minus C1 equals to 1.2। তো C1 এবং C1 আমি কেটে দিলাম। তো এরপর কি বলা যায়? এরপর যেটা বলা যায় যে আমাদের 5C1 minus C1 5C1 minus C1 divided by 5 equals to 1.2। তাহলে 5C1 minus C1 মানে হচ্ছে 4C1। তো 4C1 equals to 1.2 into 5। তাহলে আমরা বলতে পারি যে C1 equals to 1.2 into 5 divided by 4। এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে একটু ক্যালকুলেশন করি। তো 1.2 to 5 divided by 4 এটা 1.5 ফ্যারাড আসলো। এখন আমরা যদি এইখানে আমরা মানটা বসাই তাহলে আমরা C2টা পেয়ে যাব। তাহলে 5 minus 1.5 5 minus 1.5 করলে কত আসে? 3.5 ফ্যারাড। আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে ইকুয়েশন। এবার আমরা নেক্সটে যাওয়া যাক। দেখা কখনো কখনো ভালো হয় কখনো এবার এই কোয়েশ্চনটা দেখো। 4 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়? আমাকে এখানে সি এর মানটা দেওয়া আছে, ভি এর মানটা দেওয়া আছে। আমরা কোনটা ব্যবহার করব? আমরা ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কয়ারটা ইউজ করব। তো হাফ ইন্টু এই হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তো মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে নিতে হবে।
এই জন্য 10⁻⁻6 দিয়ে গুণ করছি। আর ভি এর মানটা 9 ভোল্ট, তো 9 স্কোয়ার, এটা কাটাকাটি করে 2 9 81, এটা বলতে পারি 1। এরকম আসে যে 281 টু 10⁻⁻6, এইরকম একটা মান আসে, আমরা এইভাবে বলতে পারি। এত জুল আছে। এটাকে আরো সিম্পলিফাই করা যায় ক্যালকুলেটরের মাধ্যমে। আপাতত এটাই হচ্ছে আনসার। তোমরা ক্যালকুলেটর হিসাব করে আরো ছোট মান আনতে পারো, আমি মুখে মুখে করছি এটা। এরপরে দেখি, এটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 0.04 মিটার স্কোয়ার। পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.002 মিটার এবং বিভব পার্থক্য 60 ভোল্ট যদি হয়, ধারকের ধারকত্ব বের করতে হবে, পাত দুটির মধ্যে সঞ্চয় শক্তি বের করতে হবে, ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে হবে। এই যেহেতু আমাদের, আমরা সেটা করে ফেলতে পারবো। এক ম্যাথ আমরা অনেকগুলা ম্যাথ আজকে প্র্যাকটিস করবো, আজকে থিওরি থেকে ম্যাথ বেশি। এটি সমান্তরাল পাত ধারক আছে, প্রতিটি পাতের ক্ষেত্রফল a ইকুয়ালস টু 0.04 মিটার স্কোয়ার। পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d ইকুয়ালস টু 0.002 মিটার। বিভব পার্থক্য v 60 ভোল্ট যদি হয়, তাহলে ধারকের ধারকত্ব ভার্সি প্রথমটা হচ্ছে ধারকত্ব বের করতে হবে। তাহলে সেটা হচ্ছে এপসাইলন নট a a ডিভাইড বাই d, এটা আমরা জানি। এখন প্রশ্ন হইতেছে, ভাই এখানে কে এর মানটা তো দেয়া নাই। মাথায় রাখতে হবে, কোয়েশনে কখনো যদি কে এর মানটা দেয়া না থাকে, তাহলে ধরে নিতে হবে কে এর মানটা হচ্ছে 1। এইটা তোমরা বসাও, 8.854 to 10⁻12 to 1 into 0.04 ডিভাইড বাই 0.02, এটা ক্যালকুলেশন করতে একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, ডেসমাস ক্যালকুলেটর একটু ওপেন করি। ঠিক আছে, 8.854 টু 10⁻12 আছে। তো এইটার সাথে কি গুণ হবে, 1 টু 0.04, আর নিচে কি ভাগ হচ্ছে, সেটা ভাগ হচ্ছে 0.02। এটা আসলো 1.7708 ইন্টু 10⁻11। তো 1.7708 ইন্টু 10⁻11 এত ফেরাড। এটা আমাদের ক নং এর আনসারটা বের হয়ে গেছে। খ নং এ বলছে পাত দুটির মধ্যে সঞ্চিত শক্তি বের করতে হবে, আর গ নং এ ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তিটা নির্ণয় করতে হবে। সবগুলো আমরা বের করব। তো খ নং, সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, এটা দিয়ে করতে পারি সিভি স্কোয়ার, তো হাফ ইন্টু 1.7708 ইন্টু 10⁻11 ভোল্টেজ V which is 60 ভোল্ট, তাহলে 60 মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করতে হবে, আমরা যে একটু করি। তো এইটার সাথে 0.5 হাফ, আর একটা হচ্ছে ভোল্টেজ, মানে 60 মিটার স্কোয়ার, 3.18744 3.18744 ইন্টু 10⁻⁻, এত জুল। আর গ নংটা যদি করা হয়, একক আয়তন সঞ্চয় শক্তি, এটা সূত্রটা কি তোমাদের মনে আছে? সূত্রটা তো দেখো, এটা ছিল হাফ এপসাইলন নট এ স্কোয়ার, এটাই তো, এটাই ছিল। তো আমাদের কে এর মানটা তো 1, তো
বসাই ফেলি হাফ ইন্টু 8.854 তো 10⁻12 টু 1 ইন্টু ই এর পরিবর্তে আমরা ভি বাই আর বসাতে পারি। তো ভি এর মান 60, আর মানে ডি 0.02 এটার স্কোয়ার হলে 0.5 টু 8.54 ইন্টু পাওয়ার 12 to 1 to divide by 0.02 square, so 0.38 তো জুলাই। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো কখন আমি করাই দিচ্ছি না ভাই, কখনটা আমি দেখি। দুইটা চিত্র দেয়া আছে খুব সুন্দর। আচ্ছা চিত্র একটা দেখা যাক। চিত্র একে ধারকত্বটা কত? ওকে, ভেরি গুড। চিত্র একে ধারকত্বটা বের করতে পারি কিভাবে? আমাদের কাছে ডি এর মানটা দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, এর মানটা দিছে 5 মিলিমিটার 20 কুলম মাইনাস 20 কুলম। এই প্রাবল্যটাও দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমত আমরা ক নংটা করি, মানে সরি গ নংটা করি, যে চিত্র একে ধারকত্বটা কত। একে ধারকত্বটা কত এটা একটু বের কর। বাই দা ওয়ে এটা কিন্তু একটা বোর্ডে আসা একটা প্রশ্ন। আজকে কিন্তু ম্যাথ বেশি, ম্যাথ আজকে বেশি। এবার চলো এই ম্যাথটা একটু শুরু করা যাক। খুব ভালোভাবে খেয়াল করবা। চিত্র একে ধারকত্বটা বের করতে হবে। তো আমরা সহজ উপায়ে যাব। আমরা বেসিক্যালি জানি যে কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে আমরা বলতে পারি যে সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি। এটা খুব সহজেই বলতে পারি। লেখাটা কেন যে বাজে হয়। আচ্ছা আমাদের কাছে কিউটা আছে, ভিটা নাই। ভিটা বের করার উপায়টা কি? ভিটা বের করার উপায়টা হচ্ছে ভি ইকুয়ালস টু আমাদের যে প্রাবল্য ডিভাইড বাই দূরত্ব। তো প্রাবল্য 2 ইন্টু 10⁻⁻8 ডিভাইড বাই দূরত্বটা কত? 5 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটার নেওয়ার উপায়টা হচ্ছে 10⁻³ দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এইটা ক্যালকুলেশন করলে ভোল্টেজটা আসবে। আমরা একটু ক্যালকুলেশন করতে পারি চাইলে। ক্যালকুলেশন করা যাক। 2 ইন্টু 10⁻⁻8 আর 5 ইন্টু পাওয়ার পাওয়ার 4 ইন্টু 10⁻⁻6 তো ভোল্ট। তো বসিয়ে দেওয়া যাক। চার্জ হচ্ছে 20 কুলম, তো 20 ডিভাইড বাই 4 ইন্টু 10⁻⁻6, 4 5 20। এটা বলতে পারো 5 ইন্টু 10⁻6 ফ্যারাড। এটা হচ্ছে আমাদের গণঙের আনসার। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজভাবে বোঝানোর ট্রাই করেছি। চিত্র 2-এ কে সমান 5 পরা বৈদ্যুতিক পদার্থ স্থাপন করা হলে ধারকটি ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা আমরা চিত্র 2 একটি কে সমান 5 ধারকের ধারকত্ব আমরা স্থাপন করব। এটা স্থাপন করলে কি ব্যাপার ঘটবে এগুলো নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা টি সমান 2 মিলিমিটার এটা দেয়া আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরুত্ব বোঝানো হয়েছে।
কল করে। তো চলো এটাকে আমি C1 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল ঘন অঙ্কটা শুরু করতেছি। এই যে যাবে হয় কিনা, নয়তো আমরা তো ইউজ করবোই সময়। আমাদের কাছে দেখো এবার ক্যালকুলেশন গুলো ঠিক আছে কিনা। ধারকের ধারকত্বে কিরূপ পরিবর্তন হবে। ওকে ফাইন। দেখো এবার খুব মনোযোগ দিয়ে যে চিত্র ওয়ানে যেটা, এটাকে C1 ধরলাম, তো এটা যে 5 × 10⁶ ফ্যারাড। আমরা এখন চিত্র 2-এ যেটা ধারকত্ব আছে C2, সেটা একটু বের করতে হবে। সেটা আমরা বের করতে পারি কিভাবে? চিরচেনা সূত্র আছে, এপসাইলন নট কে এ ডিভাইড বাই ডি। এই সূত্র নিয়ে আমরা অনেক অনেক কথাবার্তা বলেছি, এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলবো। তো এইটা দিয়ে আমরা যদি বের করি, তো আমাদের কিছু ডাটা প্রয়োজন। কি কি ডাটা? এ প্রয়োজন, এপসাইলন নট প্রয়োজন, ডি প্রয়োজন। কিন্তু আমাদের কাছে এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নাই, সেটা বের করার উপায় তো আছে, C1 এর ভ্যালু আছে, ওইটা দিয়ে বের করা যাবে। তো আমরা এটা থেকে যদি বের করি যে আমাদের C1 ইকুয়ালস টু এপসাইলন নট, কে এর মান এখানে 1, তো এ এপসাইলন নট এ ডিভাইড বাই ডি, রাইট? তাহলে আমরা এ সমান কি বলতে পারি, যে C1D ডিভাইড বাই এপসাইলন নট। তো C1 এর মান 5 × 10⁶ ইন্টু ডি এর মানটা কত ছিল? ডি এর মানটা ছিল 5 মিলিমিটার। তো 5 × 10⁻⁻, ডিভাইড বাই 8.854 ইন্টু 10⁻⁻12। এই সবগুলা মান বসানো হলে আমরা একটু ভ্যালুটা পেয়ে যাবো এখানে। আমরা জাস্ট একটু করি, 5 × 10⁶ ইন্টু আমাদের 5 × 10⁻³ ডিভাইড বাই 8.54 to 10⁻⁻12, 2.8 to 10⁻50 মিটার স্কোয়ার এটা বের হয়েছে। এইটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব, 8.54 to 10⁻⁻12। কে এর মানটা এখানে কি বলছে? কে হচ্ছে 5, কে এর মানটা 5 টু এ 2.8 to 10⁻50 ডিভাইড বাই ডি। এখানে কত? কে এর মান 2 ইন্টু 10⁻⁻, গুলা জাস্ট একটু বসিয়ে ফেলব, 8.854 ইন্টু (10⁻⁻12) ইন্টু 5 টু এ হচ্ছে আমাদের 2.8 টু দি পাওয়ার ডিভাইড বাই 2 মিলিমিটার, 2 ইন্টু 10⁻, তো বড় একটা আমি রিচেক করি, মিনিট আমি
ভোল্ট। তাহলে আমরা এইটা যে ক্যালকুলেশন করি, আমরা যেটা পেতে পারি 1.06 টু 10⁸ ফ্যারাড। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, আমার ক্যালকুলেশন যে সঠিক হবে এরকম কোনো কিছু না, কারণ মানুষ মাত্র ভুল হয়। এটা একটু রিচেক দিবা তোমরা, এটা মিলানোর পূর্বে এটা রিচেক দিবা। তো C1 C2 আমরা পেয়ে গেছি। তো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, যে কিরূপ পরিবর্তন হবে, পরিবর্তন নির্ণয়ের উপায়টা কি? বেসিক্যালি আমরা এখানে কি করে থাকি, একটা থেকে একটা মাইনাস করি, বাট এই ক্ষেত্রে যে পরিবর্তন যেটা আছে এটার জন্য আমাদের ভাগ করতে হবে। ভাগ কিভাবে করবো, যে C2/C1 যা আসছে তা ভাগ করব। তো 1.06 টু 10⁻, কত, 8 ডিভাইড বাই আমাদের আগের যে ধারা, কত, 5 ইন্টু 10⁶। তারপরে এখান থেকে C2 ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট টু C1 পেয়ে যাবে। এটাই হবে আনসার। এটাই বলা হবে যে আমাদের এত গুণ পরিবর্তন হয়েছে, এইভাবে অ্যাকচুয়ালি পরিবর্তনটা বের করতে হবে এই ধারকত্বের ব্যাপারে। তো এটা একটা কোয়েশ্চেন সলভ হয়ে গেছে। যদি এখানে কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছে এই সিকিউটা আমি একটু স্পষ্টভাবে বোঝাতে পারিনি, স্পেশালি ঘ নংটা। এইটা দেখো, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। উদ্দীপকে উল্লেখিত ধারক সমবায়ের জন্য প্রতিটি ধারকের আমাদের সঞ্চয় চার্জের পরিমাণটা কত। এখানে সঞ্চয় চার্জটা এখানে একটা চেঞ্জ হবে। এখানে একটু চেঞ্জ হবে, মানে হচ্ছে মেইন কথা হচ্ছে, দেখো আমাদের কি বলছে, যে উদ্দীপক উল্লেখিত ধারক সমবায়ের জন্য আমাদের প্রতিটি ধারকে সঞ্চিত চার্জে পরিমাণটা কত। ফার্স্টে আমি একটা কনসেপ্ট বা একটা থিওরি বোঝার ট্রাই করো। যখন এখান থেকে আমাদের আই পরিমাণ কারেন্টটা যায়, এই আই পরিমাণ কারেন্ট সিরিজে থাকলে প্রতিটা ক্যাপাসিটরের ক্ষেত্রে সম পরিমাণ যাবে। এখন যদি আমাদের কারেন্টটা সেম থাকে, আমাদের চার্জও সেম থাকবে, তাহলে এই প্রতিটার মধ্যে কিউ পরিমাণ চার্জই যাবে। তো এই জন্য আমাদের যেটা হবে, যে আমাদের চার্জটা তিনটা ক্ষেত্রেই সেম থাকবে। তাহলে আমরা চার্জটা যে বের করি, যে কিউ ইকুয়ালস টু সি ভি, কারণ তিনটা সি সমান, তো সি, তো সি এর মান 8 মাইক্রোফ্যারাড, তো 8 ইন্টু 10⁻⁶। তো ভোল্টেজটা কত, 100 ভোল্ট। এটাকে বলতে পারি 800 টু 10⁻⁶। আচ্ছা, 800কে আমরা কি বলে থাকি, মোটামুটি বলে থাকি 8 ইন্টু 10² ইন্টু 10⁻⁶। তো এখানে একটা নিউট্রালাইজ অবস্থা যদি করা হয়, তো 8 ইন্টু 10⁻⁴, 8 ইন্টু 10⁻⁴, এত কুলম চার্জ আছে মূলত স্টোরড। তো সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উভয় সমবায় কি যথার্থ? তোমরা কি বলতে পারো এই সময় কি যথার্থ আছে কিনা? অ্যাকচুয়ালি এই সময়টা যথার্থ না। সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য আমাদের প্যারালালি এগুলাকে সাজাতে হবে। তো প্যারালালি সাজাতে পারো নিশ্চয়ই। তো এটা বোঝার জন্য তোমাকে কিভাবে আমি বলি, প্রসেসটা বলি, কারণ আমি এটা করে দিব না, এটা এই চ্যাপ্টারের জন্য থাকবে। তো ঘনংটা এই জালিবের জন্য। তো এটা করার উপায়টা হচ্ছে, প্রথমত সিএস একটা বের করবা। তো এই সিরিজে যেটা থাকবে, এই ধারকগুলো সিরিজে রাখার পর সঞ্চয় শক্তি U1টা বের করবা, তারপর সিপি বের করবা, বা প্যারালালি তিনটাকে সাজিয়ে যেটা বের করবা, সেটা দিয়ে আমার সঞ্চয় শক্তি বের করতে হবে। এরপর আমাদের তুলনা করতে হবে কোন ক্ষেত্রে আমাদের সঞ্চয় শক্তি সর্বোচ্চ হয়। তো যে ক্ষেত্রে দেখা যাবে সেটাই আনসার। আর আনসারটা বলে দেই, অবশ্যই প্যারালালি সাজাতে হবে, অবশ্যই প্যারালালি সাজাতে হবে সর্বাধিক শক্তি যদি আমি সঞ্চয় করতে চাই। কারণ প্যারালালি যদি আমরা রাখি তাহলে আমাদের এই তুল্য ধারকত্বটা বেড়ে যায়। তুল্য ধারকত্বটা যদি বেড়ে যায় তাহলে স্টোরড এনার্জিটাও বাড়বে। ওকে, কি দিছি, 0.2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64 গোলাকার ফুটাকে একত্রিত করে একটি বড় ফুটে পরিণত করা হলো। যদি প্রতি ফুটে 1 কুলম্ব চার্জ বিদ্যমান থাকে তবে বড় ফুটা বিভব ও ধারকত্ব। এটা বেশ কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, এন্ড এটা অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন।
0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64 গোলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। যদি প্রতি ফোঁটা 1 কুলম্ব চার্জ বিদ্যমান থাকে তবে বড় ফোঁটা বিভব ও ধারকত্ব নির্ণয় করতে হবে। তো ব্যাপারটা যেটা হচ্ছে এইখানে আমাদের ছোট ছোট অনেকগুলো আমাদের ফোঁটা আছে, বৃষ্টির ফোঁটা বা যে কোনো পানির ফোঁটা হতে পারে। এরকম কয়টি আছে? 64টি। প্রতিটি ফোঁটার ব্যাসার্ধ 0.02 মিটার। এইরকম 64টি ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। আর প্রতিটি ফোঁটায় 1 কুলম্ব চার্জ আছে। তাহলে বড় ফোঁটা বিভব ধারকত্ব করতে, তো আমাদের প্রথমত বড় ফোঁটা ব্যাসার্ধটা বের করতে হবে। তো আমরা এইভাবে বলতে পারি 64টি আমাদের যে ফোঁটা আছে সেটা মিলে আমাদের যে আয়তন, আমাদের বড় ফোঁটার আয়তনটা সেম। কারণ হচ্ছে আমাদের একটা সিম্পল একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তুমি ধরো একটা বড় মাপের একটা বস্তু আছে। তো বড় মাপের একটা বস্তু, এটা যে কোনো রকম বস্তু হতে পারে। এই বস্তুটার আমি কোনোভাবে শেপটা চেঞ্জ করতেছি, এটাকে আমি ভেঙে আরো অনেক ছোট ছোট জিনিসে পরিণত করছি। কিন্তু আমি যদি একটা কাজ করি যে আদিতে আমাদের বড় জিনিসটা যে আয়তনটা ছিল, আমি ছোট গুলাকে যে আবার একত্র করি আয়তনটা সেম থাকবে, এই কনসেপ্টটা আমরা মাথায় রাখতে পারি। তো এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা বলতে পারি যে V1 টু V2, মানে হচ্ছে 64 ফুটা মিলিয়ে যে আয়তন, বড় ফুটার আয়তনটা সেম থাকবে। তো V1টা কিভাবে গঠিত হয়েছে? 64টি ফুটা নিয়ে। তো 64 ইন্টু, এগুলো কিন্তু গোলক, তো 4/3 পাই আর কিউ ইকুয়ালস টু এখানে জাস্ট 4/3 পাই আর কিউব। 4/3 পাই, তো 4/3 পাই কাটা দিতে পারে। তো এরপর আমরা আর এর মানটা যদি বের করি, তো কিউবিক রুট অফ 64 ইন্টু আমাদের কত 0.02 এর হোল কিউব। এটা জাস্ট ক্যালকুলেশন করে ফেলতে হবে, তখন আমি বড় ফুটা ব্যাসার্ধটা বের করবো প্রাইমারি। তো সেটা যদি আমরা বের করি, সেটা বের করলে যেটা আসবে কত, একটু হোল্ড, আমি ক্যালকুলেটরটা ফোনে ক্যালকুলেশন করার জন্য। তো যেটা আসবে 0.08 মিটার। ভেরি গুড। এখন আমাদের কাজটা হচ্ছে কি, বিভব বের করা। ফার্স্টলি 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর। তো এটার পরিবর্তে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ, এটা কত? ছোট ছোট প্রতিটি ফুটার আমাদের মধ্যে আধান ছিল 1 কুলম, তাহলে 64টি ফুটার মধ্যে আধান হচ্ছে 64 কুলম। 64 ডিভাইড বাই 0.08। এখন এই জিনিসটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? এটা হচ্ছে 7.2 10⁻12 এত ভোল্ট। আর গোলাকার ধারকের ধারকত্ব, গোলাকার ধারকের ধারকত্বের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে ক্যাপাসিটরটা গোলাকার। তো গোলাকার হলে 4πε0 আর, তো 4 তো 8.854 ইন্টু 10⁻12 ইন্টু আর এর মানটা কত? 0.08। এটা ক্যালকুলেশন যদি করি 4 তো 3.1416, তো এইগুলা, তো এটা যদি করা হয় 8.90 ইন্টু 10⁻12 ফ্যারাড, এটা হচ্ছে আমাদের আনসার। এরই মাধ্যমে আমাদের এই যে ক্যাপাসিটার হ্যান ত্যান এগুলো পড়ছে, এগুলো রিলেটেড সব থিওরি শেষ। তো এই ফ্লাক্স নিয়ে আমরা এখন জানবো। তো এই ফ্লাক্স জিনিসটা কি? তো এই ফ্লাক্স মানে হচ্ছে আমাদের খুবই সহজ একটা ব্যাপার এটা। আমরা বলরেখা সম্পর্কে জানছি। বলরেখা যেমন এটা একটা প্লাস আধান আছে আমার কাছে, যেমন এখানে একটা প্লাস আধান আছে। এই প্লাস আধান থেকে আমি যদি চারিপাশে মনে মনে পরক আধান +1 কুলম্ব বসিয়ে দিই, তাহলে এটা যে দিক বরাবর বল
মানে অনুভব করবে সেটা একটা রেখাচিত্র, ডাইরেকশন সহ চিত্র হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। এই যে বলরেখা আছে, এই জিনিসটাকে আমরা বলরেখা বলছি। কোন এটা তড়িৎ ক্ষেত্রে যে বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা এই জিনিসটাকে আমরা কি বলে থাকি? এই জিনিসটাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলে থাকি। এই জিনিসটাকে তুমি সহজে যে আমি বোঝাতে চাই সেটা হচ্ছে আমাদের বলরেখা অনেক রকম থাকে, আঁকা বাঁকা থাকে, সোজা থাকে। এখন আমি চাচ্ছি এই বলরেখাগুলোকে ফিল্টারিং করতে। আমরা কি চাচ্ছি? বলরেখাকে ফিল্টারিং করতে। আমি যদি এখানে মাঝখানে একটা প্রিজম দিই, এই প্রিজমের মধ্য দিয়ে যদি বলি যে বলরেখাগুলো যাও, তাহলে এইখানের মধ্য দিয়ে যে আমাদের বলরেখাগুলো একমাত্র এই দিক বরাবর পাস হতে পারবে, মানে হচ্ছে ফিল্টার হয়ে যেতে পারবে। এই ব্যাপারগুলোকে আমরা তড়িৎ ফ্লাক্স হিসেবে চিহ্নিত করে থাকি। তো এটা একটা সিম্পল একটা কনসেপ্ট, আহামরি কিছু না। তো তড়িৎ ফ্লাক্সের বেসিক সূত্রটা হচ্ছে আমাদের phi equals to এপসাইলন ডিভাইড বাই কে মূলত। তো ফাই দিয়ে তড়িৎ ফ্লাক্স দিয়ে প্রকাশ করা হয়, তো phi equals to q ডিভাইড বাই এপসাইলন নট কে। যদি আমি এপসাইলন ব্যবহার করি তাহলে এপসাইলনের পরিবর্তে এপসাইলন নট কে ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের বেসিক সূত্র। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের কি বেসিক সূত্র। তারপর দেখো ক্ষেত্রফল ভেক্টর। ক্ষেত্রফল ভেক্টর বলতে কি বোঝানো হয়? আমি যদি এটা 3 ডাইমেনশন একটা চিত্র আঁকি, এটা একটা 3 ডাইমেনশনাল, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। উচ্চতাটা আমরা দেখাচ্ছি না। এখন এই বস্তুটার সাথে বা এটা একটা শীট চিন্তা করো, যদি এইটার সাথে লম্বভাবে একটা ভেক্টর কাজ করবে, মানে তলের সাথে লম্ব বরাবর একটি ভেক্টর কাজ করে, এটাকে বলা হয় ক্ষেত্রফল ভেক্টর। কোনো একটা যে কোনো জিনিসের তলের সাথে লম্ব বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটাকে বলে ক্ষেত্রফল ভেক্টর। এখানে আহামরি আর কিছু না। তো এই ভেক্টরটা এই 3 ডাইমেনশনাল একটা তল আছে, এটার সাথে লম্ব বরাবর কাজ করতেছে, এটাকে কি বলা হয়? ক্ষেত্রফল ভেক্টর। নেক্সট, গাউসের সূত্র। গাউসের সূত্র আহামরি কিছু না। গাউসের সূত্রটা আমাদের যে বলে, যে জিনিসটা আমাদের বলে, মূলত আমরা এতক্ষণ যা যা চার্জ নিয়ে আমরা যা যা পড়ছি সেটা হচ্ছে আমাদের বিন্দু চার্জ, পয়েন্ট চার্জ। কিন্তু যদি কোনো একটা চার্জ বিস্তৃত চার্জ হয়ে যায়, তখন আমরা গাউসের সূত্রটা অ্যাপ্লাই করি। গাউসের সূত্রটা আমাদের কি বলে? গাউসের সূত্র আমাদের বলে যে যদি এইখানে বিস্তৃত আধান অনেকগুলো থাকে, তাহলে যে আমরা ধরি বিস্তৃত আধান আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে আমরা যেটা কাজ করি, এইখানে একটা কাল্পনিক একটা তল চিন্তা করি। এই তলটাকে বলা হয় গাউসীয় তল। এটা কাল্পনিক তল চিন্তা চিন্তা করি, যেটাকে বলা হয় গাউসীয় তল। তো এই গাউসীয় তলে একটা ছোট্ট একটা যদি আমি জায়গা নিই, এই ছোট্ট জায়গার আমি যে ক্ষেত্রফলটা বের করব, সেই ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করলে আমরা এখানে টোটাল জিনিসটার এখান থেকে আমি আধান বের করতে পারি, তারপর তড়িৎ প্রাবল্য বের করতে পারি। গাউসের সূত্র দিয়ে আমরা বিস্তৃত চার্জের আধান বের করতে পারি, তড়িৎ প্রাবল্য বের করতে পারি, বিভব বের করতে পারি। তো গাউসের সূত্রটা কি বলে অ্যাকচুয়ালি? তো গাউসের সূত্রটা আমাদের যে জিনিসটা বলবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা একটু আগে শিখে আসছি যে আমাদের যে ফাই গোস টু কিউ ডিভাইড বাই এপসাইলন নট কে। কিন্তু তুমি যদি গাউসের সূত্রটা পড়ো, গাউসের সূত্র তোমার কি বলবে জানো? গাউসের সূত্রটা বলবে এই যে কিউ ডিভাইড বাই এপসাইলন নট কে, এটার সমান সমান হবে ইন্টিগ্রেশন অফ ই, মানে প্রাবল্য এর ডট গুণের সাথে ডিএস, মানে ক্ষেত্রফল ভেক্টরের ডট গুণন। এবং এইখানে এই ইন্টিগ্রেশনটা সিম্পল হয় না, এই ইন্টিগ্রেশনের সাইনটা এইরকম হয়ে থাকে। এই সাইনটাকে বলা হয় ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন। এই জিনিসটাকে কি বলা হয়? ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, মানে হচ্ছে বদ্ধ তল যুগজীকরণ, মানে হচ্ছে বদ্ধ তল যুগজীকরণ। এখন কে এর মানটা যদি তুমি 1 ধরে নাও, তাহলে তুমি বলতে পারো যে কিউ ডিভাইড বাই এপসাইলন নট ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। ওকে, আবার আরেকটা জিনিস, তুমি এই জিনিসটা জায়গায় আবার চাইলে ই ডট ডিএসও দিতে পারো। এটা চাইলে এই জায়গাটায় ই ডট ডিএস
এই জিনিসটা চাইলে দিতে পারো, এটা বেসড অন ডাটা, কি ডাটা দেওয়া আছে আমাদের কাছে। তো গাউসের সূত্র এটাই। তো গাউসের সূত্র জাস্ট এমসিকিউ এর জন্য আমরা পড়বো, কারণ থিওরিতে এটা নিয়ে কোনো প্রশ্ন আসে না। তো 5 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি ক্ষেত্র 500 নিউটন পার কুলম্ব প্রাবল্যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত। তো তড়িৎ বলরেখাগুলো ক্ষেত্রটি অবিলম্বের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয়। এটা কিভাবে করা যায়? এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন, দেখো ভালোভাবে। তো ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, এটা অ্যাপ্লাই করতে হবে। তো ই ডট ডিএস মানে হচ্ছে ই ডিএস কস থিটা, তাই তো? তো ই এর মানটা কত? ফার্স্ট অফ অল ই এর মানটা 500 নিউটন পার কুলম্ব, তো 500 ইন্টু ডিএসটা 5.5 মিলিমিটার বলে দিচ্ছে, তো এইটারই ক্ষেত্রফল মূলত। তো 5.5 মিলিমিটার থেকে মিটার নেওয়ার জন্য 10⁻³ আচ্ছা। আর কস থিটা, এটা হচ্ছে কস 40 ডিগ্রি, এটা যদি ক্যালকুলেশন করো 1.15 ইন্টু 10⁻²। আর এটার এককটা কি জানো? তো এককটা যদি বের করি, তো এই ফ্লাক্সের এককটা হচ্ছে কিউ ডিভাইড বাই আমরা এপসাইলন নট কে জানি, তাহলে কুলম্ব ডিভাইড বাই নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তাহলে আমরা বলতে পারি কুলম্ব স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার, এইটা, তাই তো? হুম, মিটার স্কোয়ার পার কুলম্ব, ঠিক। আই থিঙ্ক ওয়েট এ মিনিট, একটু ওয়েট। এপসাইলন নটের এককটা কি ছিল, কেউ বলতে পারো? এপসাইলন নটের আমাদের এককটা ছিল কুলম্ব স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে যেটা আমাদের থাকবে, আমাদের যেটা অ্যাকচুয়ালি থাকবে, নিউটন ইনভার্স 1ও ছিল, তো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের একক। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এটা। তো তড়িৎ ক্ষেত্রের ওয়াইজের তলে স্থাপিত 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের যদি একটি তলে তড়িৎ ফ্লাক্স কত হবে? তো তুমি আমি 3 ডাইমেনশন আঁকি, এক্স ওয়াই জেড। তো বলছে ওয়াই জেড তলে, মানে ওয়াই এবং জেড তলে, তো এইটার সাথে লম্ব বরাবর কোনটা? তো ওয়াই এবং জেড তল হচ্ছে এইটার সাথে লম্ব বরাবর হচ্ছে এই বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাদের ডিএসটা কি আসবে? ডিএক্সটা অবশ্যই আসবে আমাদের 50 জে। তাহলে আমাদের পাই গোস্ট আমাদের ই ডট, তো পিআই প্লাস 2J প্লাস 6K, এর সাথে ডট হবে জাস্ট 50J। তো তোমরা ডট গুণ পাও নিশ্চয়ই। তো যদি ডট গুণ করা হয় কত আসবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করা যাক, ওয়াই এবং জেড তল, দেখো একটু খেয়াল করি, ওয়াই এবং জেড তলের সাথে লম্ব বরাবর, সেটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। তো ওয়াই এবং জেড তলের সাথে লম্ব বরাবর তো ওয়াই অক্ষ না, এটা তো এক্স অক্ষ, তাহলে এই বরাবর, তাহলে 50i হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কি যেন হয়। ওয়াই এবং জেড তলের সাথে লম্ব বরাবর, ওয়াই এবং জেড এর সাথে লম্ব বরাবর আছে আমাদের এক্স অক্ষটা, তো 50i। তো এটা আর গুণ যদি করা হয় 150 আসবে, 150i। এককটা আশা করি মনে আছে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তো এটা হচ্ছে এটার আনসার। এবার আমরা নেক্সটে যাওয়া যাক। শূন্যস্থানে আয়তাকার গাউসীয় তলের মধ্যে এত পরিমাণ আধান আছে, ওই তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের আমাদের তড়িৎ ফ্লাক্সটা নির্ণয় করতে হবে। এটা বের করার উপায়টা হচ্ছে এপসাইলন নট ইকুয়ালস টু, সিগমা ফাই ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এপসাইলন নট কে। সেখানে কে এর মানটা 1 ধরে নিতে হবে, কারণ কে নিয়ে কোনো ডাটা দেয় নাই। তো 3 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই 8.854, রাইট? 8.854 ইন্টু 10⁻12। তো এটা যদি ক্যালকুলেশন করো কত আসবে? ক্যালকুলেশন যদি করি, তো 3.388 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক।
0.5 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে 3 ন্যানোকুলম মানের একটি বিন্দু আধান আছে। প্রতি সাম্যের জন্য ঘনকের প্রতিটি আমাদের বাহুর মধ্যে দিয়ে কি পরিমাণ আধান যাবে। এটা ঘনক বলতে কি বোঝায়, এটাকে বোঝাও, মানে প্রতিটার মধ্যে কি পরিমাণ যাবে। ফার্স্টলি আমরা একটা জিনিস বের করি, সেটা হচ্ছে প্রতিটা মানে টোটালটার মধ্যে কি পরিমাণ আমাদের কি যাচ্ছে, তো এই ফ্লাক্স যাচ্ছে। তো সেটার জন্য ফাই ইকুয়ালস আমাদের কিউ ডিভাইড বাই এপসাইলন নট কে, তো কে এর মানটা 1। সো 3 ন্যানোকুলম মানে 3 ইন্টু 10⁻⁹ ডিভাইড বাই এপসাইলন নট 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, এইটা ক্যালকুলেশন করলে আমরা টোটালটার মধ্যে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স সেটা হচ্ছে 3.388 ইন্টু 10² নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এইটা হচ্ছে টোটাল যেটা আছে, টোটালটার মধ্যে আমাদের তড়িৎ ফ্লাক্স। এখন আমরা যদি এইটা বের করি যে আমাদের, আমি যে একটা ঘনক, আচ্ছা ঘনকটা এখানে নাই সম্ভবত। তো ঘনক বলতে কি বোঝায় তোমরা কি জানো? ঘনক মানে হচ্ছে 6টা তল থাকবে, ঘনক মানে হচ্ছে 6টা তল থাকে ঘনকের ক্ষেত্রে। তো প্রতিটি তলের ক্ষেত্রে, তো প্রতিটি তলের ক্ষেত্রে আমাদের ফাইটা আসবে, ফাইটা আসে 3.388 ইন্টু 10²। এটাকে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করে ফেলবো। 6 দিয়ে ভাগ করলে আমরা এখানে আনসারটা পেয়ে যাব। তো এখানে আমি আনসারটা এখানে বের করে আর দিচ্ছি, এখানে আমি আনসারটা বের করে দিচ্ছি না, এটা তোমার টাস্ক থাকবে, এটা তোমরা নিচে করে ফেলবা। এরপর এটি গোলকের অভ্যন্তরে শূন্যস্থানে আধানের জন্য গোলকের পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রান্ত এই ফ্লাক্স হচ্ছে এত, গোলকের অভ্যন্তরে আধানের মানটা কত। তো এই ফ্লাক্স দেওয়া আছে, আধানটা বের করা খুবই ইজি, কারণ আমরা জানি ফাই ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে আমরা বলতে পারি যে কিউ ইকুয়ালস টু ফাই এপসাইলন নট। তো ফাই এর মান 1.5 ইন্টু 10⁻12 ইন্টু এপসাইলন নট, দ্যাট মিনস 8.854 ইন্টু 10⁻12। তো এটা তোমরা নিজে ক্যালকুলেশন করবে, এটা বের করে দিচ্ছি না। তো এত কুলম আসবে, তো এত কুলম আসবে। তো সব কিছু তো আমি আর বের করে দিতে পারি না। তো যেটা হচ্ছে কথা, আজকে ক্লাস এতটুকুই, এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। তো খুবই ভালো সময় গেল। যাই হোক, এরপর থেকে শুরু হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজির ক্লাস। তার 2টা অধ্যায় শেষ হওয়ার পর আবারও ফিজিক্স এবং ম্যাথের ক্লাস শুরু হবে। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।